আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। এবারও ইরান যুদ্ধে গোহারা হারবে যুক্তরাষ্ট্র। বৃহত্তর সংঘাতে জড়াতে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরায়েল, ভ্যান্সের স্বীকারোক্তি। সব দেশ ট্রাম্পের বশ্যতা মেনেছে, ব্যতিক্রম শুধু ইরান। গদি বাঁচাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত। দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট রাদ-1 উন্মোচন করবে ইরান। খুঁটিতে বেঁধে 3 মুসলিম স্কুল ছাত্রকে নির্মম নির্যাতন, উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা ভারতের পুলিশের। এবার বিস্তারিত। এবারও ইরান যুদ্ধে গোহারা হারবে যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় এবং এর বিপরীতে মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এ অঞ্চলের ভূ রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ওয়াশিংটনের এই দীর্ঘমেয়াদী সামরিক যুদ্ধযাত্রার ক্ষুধা এবার এক চেনা ঐতিহাসিক পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সমর বিশ্লেষকদের আশঙ্কা, ইরানের বিরুদ্ধে শুরু করা এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য একবিংশ শতাব্দীর ভিয়েতনাম চোরাবালি বা অন্তহীন ফাঁদ হয়ে উঠতে পারে। সম্প্রতি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং লোহিত সাগর ও ওমান সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ইরানকে ঘিরে আমেরিকার কৌশলগত দুর্বলতাকেই প্রকাশ্যে আনছে। বিশ্লেষকরা বলছেন, ভিয়েতনাম যুদ্ধের মতোই এই যুদ্ধের কোনো স্পষ্ট সমাপ্তি বা এক্সিট স্ট্র্যাটেজি নেই ট্রাম্পের কাছে। তৎকালীন সময়ে ভিয়েতনামে যেভাবে একের পর এক মার্কিন বোমা হামলা সত্ত্বেও প্রতিপক্ষকে নতজানু করা যায়নি, ইরানের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। প্রায় 1 মাস আগে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক এবং 3 মাস আগে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও বাস্তবে হামলা পাল্টা হামলা থামেনি। ট্রাম্প প্রশাসনের ভুল ধারণা ছিল যে মার্কিন বিমান হামলার মুখে ইরান দ্রুত আত্মসমর্পণ করবে এবং তেল সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ করার সাহস দেখাবে না। কিন্তু ওয়াশিংটনে সেই হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণিত করে ইরান তার সামরিক প্রতিরোধ বজায় রেখেছে। বিশ্লেষকদের মতে ইরাক কিংবা আফগানিস্তানের চেয়েও ইরানের ভৌগোলিক অবস্থান এবং সামরিক সক্ষমতা অনেক বেশি শক্তিশালী। মার্কিন সামরিক বাহিনী আকাশ পথে হামলা চালিয়ে হয়তো ইরানের ব্যাপক ক্ষতি করতে পারছে, কিন্তু স্থলভাগে সেনা না পাঠিয়ে ইরান সরকারকে উৎখাত করা কিংবা তাদের সম্পূর্ণ পরাস্ত করা অসম্ভব। আর মধ্যপ্রাচ্যের মাটিতে নতুন করে মার্কিন সেনা নামানোর অর্থ হলো আরেকটি দীর্ঘমেয়াদী এবং আত্মঘাতী যুদ্ধে জড়িয়ে পড়া, যা মার্কিন জনমত কোনোভাবেই মেনে নেবে না। ট্রাম্পের এই একতরফা যুদ্ধনীতির কারণে ইউরোপীয় মিত্রদের সাথে আমেরিকার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক বড় ধাক্কা খেয়েছে। পারস্য উপসাগরের রাজনৈতিক দেশগুলো যারা এতদিন নিজেদের নিরাপত্তার জন্য ওয়াশিংটনের উপর চোখ বুজে ভরসা করত, তারাও এখন মার্কিন সামরিক সীমাবদ্ধতা দেখে নতুন করে ভাবতে শুরু করেছে। বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীদের অভিমত, ট্রাম্প প্রশাসন যদি দ্রুত এই সংকটের কূটনৈতিক সমাধান করতে না পারে, তবে ভিয়েতনামের মতোই এই ইরান যুদ্ধ আমেরিকায় বিশ্বব্যাপী আধিপত্য ও সামরিক সুনামের কফিনে শেষ পেরেক ঠুকে দিতে পারে। বৃহত্তর সংঘাতে জড়াতে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। ইরানের ভূখণ্ডে নতুন করে শত্রুপক্ষের আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের কথিত ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালী পুনরায় বন্ধের ঘোষণা দিয়েছে। এ প্রেক্ষাপটে ইরানের সামরিক ও রাজনৈতিক মহলে দেশটির প্রতিরোধ সক্ষমতা এবং সশস্ত্র বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ইরানের সামরিক বিশ্লেষকদের মতে, সেনাবাহিনী ও আইআরজিসি একীভূত কমান্ড কাঠামোর অধীনে কাজ করায় প্রতিপক্ষকে আর আলাদা আলাদা বাহিনীর মুখোমুখি হতে হয় না, বরং একটি সমন্বিত সামরিক শক্তির মোকাবেলা করতে হয়। দ্রুতগতির নৌযান, সাবমেরিন, ড্রোন ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন প্রতিরক্ষা স্তর একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হওয়ায় যে কোনো আক্রমণের বিরুদ্ধে বহুস্তরীয় প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়। সম্প্রতি সেনাবাহিনী ও আইআরজিসির মুখপাত্রদের এক যৌথ বৈঠকে উভয় বাহিনীর মধ্যে সমন্বয়, সহযোগিতা এবং গণমাধ্যম কৌশল নিয়ে আলোচনা হয়। বৈঠকে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করায় আন্তর্জাতিক প্রচেষ্টার বিরুদ্ধে ইরানের সেনাবাহিনী পূর্ণ সমর্থন ঘোষণা করে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পর্কে সমন্বিত তথ্য প্রচার এবং যৌথ যোগাযোগ কৌশল বাস্তবায়নের বিষয়ে সমঝোতা হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, ইসলাম বিপ্লব ও দেশের স্বার্থ রক্ষার লক্ষ্যে ইরানের সব সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ রয়েছে এবং শত্রুপক্ষের প্রচার যুদ্ধ মোকাবেলায় তারা সমন্বিতভাবে কাজ করবে। এদিকে হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নতুন নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল রহিম
শাফাবি। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি দাবি করেন 2011-12 সালেই তৎকালীন সর্বোচ্চ নেতার নির্দেশে হরমুজ প্রণালী বন্ধের একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করা হয়েছিল। ওই পরিকল্পনা প্রণয়নে আইআরজিসি নৌ ও মহাকাশ বাহিনীর শীর্ষ কমান্ডারদেরও সম্পৃক্ততা ছিল বলে তিনি জানান। ইরানি কর্মকর্তাদের মতে হরমুজ প্রণালী বন্ধের পদক্ষেপ দেশটির প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতারই বহিঃপ্রকাশ। তাদের দাবি প্রতিরোধ তখনই কার্যকর হয় যখন প্রতিপক্ষ মনে করে আক্রমণের খরচ সম্ভাব্য লাভের চেয়ে অনেক বেশি। সশস্ত্র বাহিনীগুলোর সমন্বিত সক্ষমতা সেই প্রতিরোধ শক্তিকে আরও জোরদার করেছে। বিশ্লেষণে আরও দাবি করা হয় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে চাইলেও তা সম্ভব হয়নি, বরং দেশটির প্রতিরক্ষা শিল্প নিজস্ব প্রযুক্তি ও সক্ষমতার উপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে একটি প্রশ্ন উত্থাপন করা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় তাহলে তারা কেন কেবল দক্ষিণাঞ্চলে হামলা সীমিত রাখছে? ইরানের সামরিক প্রতিরোধ ক্ষমতা ও বাহিনীগুলোর সমন্বিত শক্তির কারণে সংঘাতের পরিধি বাড়ালে তারা আরও বড় ধরনের প্রতিরোধের মুখে পড়তে পারে। সে কারণেই তারা বৃহত্তর সংঘাতে জড়াতে অনাগ্রহী। তবে এসব বক্তব্য মূলত ইরানের রাষ্ট্র ও সামরিক মহলের দৃষ্টিভঙ্গি এবং স্বাধীনভাবে এসব দাবি সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক অঙ্গনে হরমুজ প্রণালী নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরায়েল, মন্তব্য ভ্যান্স। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জনমত গঠনের লড়াইয়ে ইসরায়েল ক্রমশ পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জনপ্রিয় মার্কিন পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে দুই দেশের সম্পর্ক বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকার চলাকালে জেডি ভ্যান্স ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে আখ্যায়িত করেন। তবে মিত্র দেশ হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরায়েল যে প্রভাব বিস্তারের চেষ্টা করে সে বিষয়টিও তিনি অকপটে স্বীকার করে নেন। এ বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেন, তারা কি আমেরিকার রাজনীতিতে প্রভাব ফেলার চেষ্টা করে? হ্যাঁ, করে। তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের অন্যান্য বেশিরভাগ দেশের তুলনায় ইসরায়েল এই রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে নিশ্চিতভাবেই অনেক বেশি কার্যকর ও পারদর্শী। সব দেশ ট্রাম্পের বশ্যতা মেনেছে, ব্যতিক্রম শুধু ইরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর 136তম দিনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক অভিনব পরিকল্পনা হাজির করলেন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ইরানি বাহিনীর হাত থেকে সুরক্ষা দেওয়ার বিনিময়ে তিনি চড়া টোল বা শুল্ক আদায় করবেন। কিন্তু সেই পরিকল্পনা স্থায়ী হলো মাত্র কয়েক ঘন্টা। 137তম দিনে এসে তিনি সম্পূর্ণ নতুন আরেক সিদ্ধান্ত নিলেন, না, শেষ পর্যন্ত কোনো টোল নেওয়া হচ্ছে না। আরব মিত্রদের তীব্র প্রতিবাদের মুখে মঙ্গলবার ট্রাম্পের এই 180 ডিগ্রি ডিগবাজি স্পষ্ট করে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় হোয়াইট হাউস কতটা দিশেহারা। যে অভিযানটিকে মাত্র 4 থেকে 6 সপ্তাহের একটি ক্লিন অপারেশন বা সহজ জয় ভাবা হয়েছিল তা এখন 20তম সপ্তাহের এক চরম গোলমেলে ও দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। স্পষ্টতই ট্রাম্পের তাৎক্ষণিক খেয়ালখুশি আর আবেগ নির্ভর রণকৌশল কোনো কাজে আসছে না। নিজের দ্বিতীয় মেয়াদে বিশ্বমঞ্চে পেশি শক্তি প্রদর্শনকে যিনি অভ্যাসে পরিণত করেছেন, সেই ট্রাম্প এবার ইরানে এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছেন যারা সহজে মাথা নোয়াতে রাজি নয়। সোশ্যাল মিডিয়ার করা পোস্ট দিয়ে বা শুল্কের হুমকি ছুড়ে যে ভূ রাজনৈতিক যুদ্ধ জেতা যায় না, ইরান তা প্রমাণ করে ছাড়ছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক ও মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক সরকারি উপদেষ্টা ওয়ালি নাসর বলেন, ট্রাম্প এবার এমন এক দেশের মুখোমুখি হয়েছেন যারা তার নিয়ম মেনেই খেলতে রাজি নয়। ট্রাম্পের নিয়ম হলো প্রথমে তার সামনে হাঁটু গেড়ে বসে তার স্তুতি গাইতে হবে, তারপর তিনি দয়া করে যেটুকু ছাড় দেবেন তাতে সন্তুষ্ট থাকতে হবে। ব্রুকিংস ইনস্টিটিউশনের ফরেন পলিসি বিভাগের পরিচালক সুজান ম্যালোনি বলেন, দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের আক্রমণাত্মক কূটনীতি কিছুটা ভাগ্য এবং প্রতিপক্ষের পিছু হটার সুযোগের উপর ভর করে টিকে আছে। কিন্তু গত 47 বছরের ইতিহাস বিশ্লেষণ করলে তেহরান যে এত সহজে মার্কিন ফাঁদে পা দেবে না তা ট্রাম্পের বোঝা উচিত ছিল। গদি বাঁচাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত। আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে নিশ্চিত করেছে একাধিক ইসরায়েলি কর্মকর্তা। নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন, কিন্তু তাদের দুজনের মধ্যে দেখা হবে কিনা সেটি এখন স্পষ্ট নয় বলে জানিয়েছেন তারা।
তবে অপর এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, আগামী সোমবার নেতানিয়াহু ট্রাম্প বৈঠক হতে পারে। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু এমন সময় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন যখন ইরানের সঙ্গে মার্কিনীদের লড়াই আবারও শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র গত টানা 4 দিন ইরানে হামলা চালিয়েছিল। এর জবাবে ইরানও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে আরব দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। ইরান এবার হামলা চালালে অতীতের যে কোনো লড়াইয়ের চেয়েও বহুগুণ শক্তিশালী ও কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন নেতানিয়াহু। তেহরানকে ইসরায়েলে হামলা না করার বিষয়ে সতর্ক করে দিয়ে ওই হুমকি দিয়েছেন তিনি। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমির ডিমোনা শহরে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ইরানকে কঠোর প্রতিশোধের হুমকি দেন নেতানিয়াহু। তিনি বলেন, সেই দিন শেষ হয়ে গেছে যখন কেউ আমাদের আঘাত করত আর আমরা তার দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত হানতাম না। ইসরায়েলের অত্যন্ত গোপনীয় সুরক্ষিত পারমাণবিক চুল্লির কাছাকাছি এলাকায় ডিমোনা শহরের অবস্থান। মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছেই পারমাণবিক অস্ত্রাগার রয়েছে বলে ধারণা করা হয়। তবে ইসরায়েল তাদের এই পারমাণবিক শক্তির কথা কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার করবে না। ইরানের মহাকাশ কর্মসূচিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দেশটির প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত রাডার স্যাটেলাইট রাদ-1 শিগগিরই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বলে জানিয়েছে ইরান স্পেস এজেন্সির প্রধান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাসান সালারিয়ে। দেশটির মহাকাশ কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, রাদ-1 ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাকাশ প্রকল্পগুলোর একটি। স্যাটেলাইটটি 2026 সালের শুরুর দিকেই উন্মোচনের পরিকল্পনা ছিল। তবে মহাকাশ প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যে ধরনের কারিগরি জটিলতা দেখা দেয়, সেই কারণে প্রকল্পটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছে। সালারিয়ে বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম রাডার স্যাটেলাইটের সফল উন্মোচন ইরানের মহাকাশ শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এদিকে রাদ-1 এর পর আরও উন্নত সংস্করণ রাদ-2 তৈরির কাজও ইতোমধ্যে শুরু হয়েছে। নতুন এই রাডার স্যাটেলাইটে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে এবং এর চিত্র ধারণের নির্ভুলতা রাদ-1 এর তুলনায় বেশি হবে বলে জানান তিনি। মহাকাশ খাতে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণও বাড়ছে বলে উল্লেখ করেন ইরান স্পেস এজেন্সির প্রধান। তিনি বলেন, ভবিষ্যতে দেশীয়ভাবে নির্মিত মাইক্রো ও ন্যানো স্যাটেলাইটগুলো আরও উন্নত মানের চিত্র ধারণে সক্ষম হবে। খুঁটিতে বেঁধে 3 মুসলিম স্কুল ছাত্রকে নির্মম নির্যাতন, উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা ভারতের পুলিশের। ভারতের মহারাষ্ট্রে নির্মম ও চাঞ্চল্যকর এক নির্যাতনের ঘটনা সামনে আসে। রাজ্যটির লাতুর জেলার রেনাপুর তালুকার খাড়োলা গ্রামে 3 মুসলিম স্কুল ছাত্রকে খুঁটির সাথে বেঁধে দলবদ্ধভাবে প্রহার করেছে একদল মারাঠা যুবক। গত 10 জুলাই ঘটা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার ঝড় উঠেছে। তবে ঘটনার চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে স্থানীয় পুলিশের বিতর্কিত ভূমিকা। অভিযোগ উঠেছে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোরদের উদ্ধার করলেও প্রথমে আক্রমণকারীদের পরিবর্তে ভুক্তভোগী নাবালক শিশুদের বিরুদ্ধেই এফআইআর বা মামলা দায়ের করে। পরবর্তীতে তীব্র জনরোষের মুখে পড়ে কয়েক ঘন্টা পর মারাঠা হামলাকারীদের বিরুদ্ধে মামলা নিতে বাধ্য হয় পুলিশ। গণমাধ্যম দ্য ওয়ার্ল্ড এর প্রতিবেদন অনুযায়ী ভুক্তভোগী 3 কিশোরের বয়স 13 থেকে 15 বছরের মধ্যে। হামলাকারীদের অভিযোগ ছিল, ওই কিশোররা তাদের ক্ষেত থেকে বিদ্যুতের তার চুরি করছিল। তবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় 3 শিশুকে একটি খুঁটির সাথে বেঁধে একদল যুবক নির্মমভাবে লাঠিসোঁটা দিয়ে পেটাচ্ছে। এক ভুক্তভোগী কিশোরের বাবা দ্য ওয়ার্ল্ডকে জানান, খবর পেয়ে আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই তখন আমার সন্তান ও তার বন্ধুদের নির্মমভাবে মারা হচ্ছিল। আমরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা আমাদের উপর চড়াও হয় এবং গালিগালাজ করে। তারা বাচ্চাদের মেরেই ফেলবে, এই ভয়ে আমরা 7 কিলোমিটার দূরেই পুলিশ স্টেশনে ছুটে যাই। পুলিশ এসে কোনো মতে ক্ষুব্ধ জনতার হাত থেকে ছেলেদের উদ্ধার করে। আশ্চর্যজনক বিষয় হলো, পুলিশ অপরাধের দৃশ্য এবং গুরুতর আহত শিশুদের নিজের চোখে দেখার পরও প্রথমে হামলাকারীদের অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী মুসলিম কিশোরদের বিরুদ্ধেই চুরির মামলা রুজু করে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে এবং পুলিশের ওপর জনগণের চাপ তৈরি হলে ঘটনার বেশ কয়েক ঘন্টা পর অভিযুক্ত মারাঠা পুরুষদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়। এই ঘটনায় ভারতের মানবাধিকার কর্মী এবং সচেতন মহল পুলিশের এমন একপেশে ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। এবারও ইরান যুদ্ধে গোহারা হারবে যুক্তরাষ্ট্র। বৃহত্তর সংঘাতে জড়াতে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরায়েল, ভ্যান্সের স্বীকারোক্তি। সব দেশ ট্রাম্পের বশ্যতা মেনেছে, ব্যতিক্রম শুধু ইরান।
গদি বাঁচাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত। দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট রাদ-1 উন্মোচন করবে ইরান। খুঁটিতে বেঁধে 3 মুসলিম স্কুল ছাত্রকে নির্মম নির্যাতন, উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা ভারতের পুলিশের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।